নমস্কার, আমি পারমিতা। শুরু করছি জেলা সারাদিন। প্রথমেই চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগরে পুরো ভোট 22শে জানুয়ারি। সোমবার থেকে লাগু ভোটবিধি, মঙ্গল থেকে মনোনয়ন। শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের উপরেই আস্থা বাম কংগ্রেসের। প্রাক্তন মেয়রকে সামনে রেখে আসন রফা শিলিগুড়ি পুরো ভোটে। কুলতলিতে অধরা বাঘ, পটকা ফাটিয়ে বাগে আনার চেষ্টা বনকর্মীদের। পাল্টা দক্ষিণ রায়ের গর্জন, আতঙ্কিত গ্রামবাসী। রোগীসহ গাড়ি গঙ্গায়। মুর্শিদাবাদের রেজিনগর ঘাটে গাড়িতে আটকে থেকে রোগীর মৃত্যু। নৌকায় গাড়ি পার করতে গিয়েই দুর্ঘটনা। শিবপুর শ্মশান ঘাটে বেওয়ারিশ দেহ দাহে দূষণ ছড়ানোর অভিযোগ। খতিয়ে দেখার আশ্বাস হাওড়ার পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের। বিন্নাগুড়ি ও বানারহাটের মাঝে এয়ারফিল্ড এলাকায় 14টি হাতি। আতঙ্কিত স্থানীয় বাসিন্দা। সন্ধ্যার পর জঙ্গলে পাঠানোর চেষ্টা বন দপ্তরের। পূর্বস্থলী চুপিচড়ে হাজির পরিযায়ী পাখির দল। 25 ধরনের পাখির ঘর সংসার। এলাকায় বক্স বাজানোয় নিষেধাজ্ঞা প্রশাসনের। বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোলে পুরভোট 22শে জানুয়ারি সোমবার। এ খবর জানান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তবে এখনো অনিশ্চিত হাওড়া নির্বাচন। সংশ্লিষ্ট বিলে রাজ্যপাল সই না করায় ঘোষণা করা গেল না হাওড়া পুরসভা ভোটের দিনক্ষণ। সোমবার থেকেই লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। মঙ্গলবার থেকে শুরু মনোনয়ন। গণনা 25শে জানুয়ারি। আমরা 4টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই প্রেস নোটও আপনাদের দিয়ে দেবো। চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন আর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই 4টেরই কালকে আমরা নোটিফাই করব। কাল থেকে নমিনেশন স্টার্ট হবে। ডেট অফ পোল 22 তারিখ আর ডেট অফ কাউন্টিং 22শে জানুয়ারি। ডেট অফ কাউন্টিং 25। জেলার অন্যান্য সমস্ত খবরে নজর রাখবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। শিলিগুড়িতে অশোকেই আস্থা বাম কংগ্রেসের। আসন্ন পুর নির্বাচনে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে সামনে রেখে লড়াইতে নামতে চলেছে বাম কংগ্রেস জোট। রবিবার সিপিএম এর পার্টি অফিস অনিল বিশ্বাস ভবনে বৈঠকে জোট করে ওই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। 47টি আসনের মধ্যে 23টিতে প্রার্থী দেবে বামেরা। 10টি আসনের লড়াইয়ে নামবে কংগ্রেস। বাকি 14টি নিয়ে দুপক্ষই কয়েকদিনের মধ্যে আলোচনায় বসবে। বাম কংগ্রেস নেতৃত্বের আশা 2-3 দিনের মধ্যেই বাকি আসনে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবেন তারা। 2009 পুরসভা হাতছাড়া হওয়ার পর 2015 সালে বাম ও কংগ্রেসের জোটে ফের পুরসভায় ক্ষমতায় আসে। বাম কংগ্রেসের ওই জোটই রাজনৈতিক মহলে যা শিলিগুড়ি মডেল হিসেবে পরিচিতি পায়। সামনেই শিলিগুড়ি পুরসভা নির্বাচন। প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। শিলিগুড়ি পুর ভোটে এবং বাম এবং কংগ্রেসকে একসাথে লড়তে দেখা যাবে। গতবারের জেতা আসনগুলো কেউ হারাতে চায় না। সেক্ষেত্রে গতবারের জেতা 23টি আসন বামেরা প্রার্থী দিয়ে দেবে এবং গতবারের জেতা কংগ্রেসের 4টি আসনে কংগ্রেস প্রার্থী দেবে, একথা ধরা যেতেই পারে। বাকি যে 14টি আসন থাকে সেই 14টি আসনে বাম এবং কংগ্রেস একসাথে বসে আগামী কয়েকদিনের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে নেবে বলে জানা গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে নির্বাচনের দিন ঘোষণা হয় এবং প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তী, কলকাতা টিভি। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি। বিমল গুরুংকে সাথে নিয়ে পাহাড়ে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে এবং লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখা। জানিয়ে দিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া পাহাড়ের এক সময়ের দাপুটে নেতা বিনয় তামাং। তৃণমূলে যোগ দিয়ে গৌতম দেবের সঙ্গে বৈঠকও সারলেন গোর্খা জনমুক্তি মোর্চার এক সময়ের দাপুটে নেতা বিনয় তামাং। আপনাদের জানিয়ে রাখবো, বিমল গুরুংকে সঙ্গে নিয়েই তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন এবং লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখা। এটা স্পষ্ট ভাষায় আজ জানিয়ে দিলেন পাহাড়ের দাপুটে নেতা বিনয় তামাং। তিনি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখাই তার লক্ষ্য এবং সেই লক্ষ্যে তিনি অবিচল। তাই বিমল গুরুংকে সঙ্গে নিয়েই পাহাড়ে তৃণমূলের হয়ে কাজ করবেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে গৌতম দেবের সঙ্গে বৈঠক সারলেন একদা গোর্খা জনমুক্তি মোর্চার এই দাপুটে নেতা। কলকাতায় তৃণমূলে যোগ দিয়ে শিলিগুড়িতে ফিরে
সোমবারই শিলিগুড়ি পুর নিগমে গিয়ে গৌতম দেবের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এই নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোনে আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, জানতে চাইবো যে বিমল গুরুংকে সঙ্গে নিয়েই পাহাড়ে উন্নয়নের কাজ সারবেন জানিয়ে দিলেন বিনয় তামাং, এবং তিনি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান, এটাই তার লক্ষ্য। একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো, বিমল গুরুং সঙ্গে নিয়েই যে পাহাড়ে আগামী পৌরসভা নির্বাচনের বিচার, সেই কথা কিন্তু বিনয় তামাং পরিষ্কার করে জানিয়েছেন। এবং তিনি আজকে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন এবং সাক্ষাৎকার করে সমস্ত শিলিগুড়ি তথা পাহাড়ের সমস্ত জায়গাগুলো নিয়ে পৌরসভার যে আসন্ন নির্বাচন সেখানে আলোচনা করে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেন যে তার একমাত্র লক্ষ্য হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখা। এবং বিজেপি যেভাবে বছরের পর বছর ধরে পাহাড়ের মানুষকে একের পর এক ভাউচার দিয়ে আসছে আর রাজ্যে বলে আসছে, সেটা কোনোদিনই সম্ভব নয়, সেটা পাহাড় বুঝে গেছেন। তাই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং যোগদান করেই তার প্রথম লক্ষণ হচ্ছে পাহাড়ে তৃণমূল নিশ্চিত করা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যায়। অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তীর সঙ্গে। জানিয়ে রাখবো আপনাদের আরো একবার, বিমল গুরুংকে সঙ্গে নিয়েই পাহাড়ে তৃণমূলের হয়ে কাজ করব, লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখা, জানিয়ে দিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া পাহাড়ের এক সময়ের দাপুটে নেতা, গোর্খা জনমুক্তি মোর্চার দাপুটে নেতা বিনয় তামাং, এবং তিনি তৃণমূলে যোগ দিয়ে গৌতম দেবের সঙ্গেও বৈঠক সারেন। দেওয়ালে ডক্টরেটের পোস্টার লাগিয়ে আচার্য হওয়া যায় না, যোগ্য মানুষকে আচার্য করা উচিত। সোমবার হাওড়া মন্দির তলায় বামেদের মিছিলে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যকে ঘিরে কটাক্ষ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। আচার্য কখনোই এমন কাউকে নিয়ে করা উচিত না যিনি ডক্টরেট না হয়ে দেওয়ালে ডক্টরেট লিখে ভোট চেয়েছিলেন। কখন বিরোধী শিবির থেকে তৃণমূলে যোগদান অব্যাহত বসিরহাটের স্বরূপনগরে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অনুষ্ঠানে বিজেপি এবং সিপিএম এর থেকে ৩০০ জন নেতাকর্মী ঘাসফুল শিবিরে যোগদান করলেন। রবিবার রাতে মিছিল করে আসা বিরোধী শিবিরের কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল সহ তৃণমূলের অন্যান্য নেতারা। এদিন দলত্যাগীরা জানিয়েছেন দলে থেকে কাজ করতে পারছিলেন না তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে তৃণমূল কংগ্রেসের যোগদান। স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল বলেন, এই যোগদানে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে। পাঁচ দিন পার হয়ে গেল, কুলতলিতে বাঘে মানুষের লুকোচুরি চলছে। সোমবার দুপুরে বন দফতরের তরফে পটকা ফাটিয়ে কবজায় আনা যায়নি বাঘটিকে, বরং একাধিকবার জাল ছেঁড়ার চেষ্টা করেছে সে। পাতা হয়েছে খাঁচা। জংরাজুড়ির শেখপাড়ার পুরনো কেল্লার কাছে বিকেল পর্যন্ত একাধিকবার শোনা যায় দক্ষিণ রায়ের গর্জন। বন দফতরের তরফে জানানো হয়েছে জঙ্গলকে ফেন্সিং তার দিয়ে 4টি ভাগে ভাগ করে কর্মীদের পাঠানো হয়েছে। তাদের সঙ্গে রয়েছেন 2 জন বিশেষজ্ঞ। ঘুমপাড়ানি গুলিতে বাঘ ধরতে মরিয়া বনকর্মীরা, ভয়ে সিঁটিয়ে কুলতলি। ঘটনাস্থল থেকে সরাসরি সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রাজু দাস। গত 5 দিন ধরে বাঘটি কিছু খায়নি। এই বাঘটি ক্ষুধার্ত আছে, যে কোনো সময় মানুষের পরেও হামলা করতে পারে। অবশেষে কুলতলির বাঘের আতঙ্ক কাটতে চলেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পিয়ালি নদীর উপরে, এবং এই নদীর জঙ্গল সাইডেই রয়েছে কিন্তু বাঘকে ঘিরে রাখা হয়েছে। বাঘ জঙ্গলটাকে একেবারেই ঘিরে দিয়ে ট্রাঙ্কুলাইজ করার জন্য 2টো টিমকে রাখানো হয়েছে এবং তারা কিন্তু সেই প্রক্রিয়াই করছে। দীর্ঘ 5 দিন ধরে বাঘে আর মানুষের
লুকোচুরি চলছিল। তারপরে অবশেষে আজ বন দপ্তরের পক্ষ থেকে পুরো জায়গাটাকে ছোট্ট করে দিয়ে সেখানে কিন্তু দুজন বিশেষজ্ঞ ঘুমপাড়ানি ওষুধ ছোড়ার যে বিশেষজ্ঞ দুজন ট্রাঙ্কুলাইজ টিম ছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা কিন্তু ট্রাঙ্কুলাইজ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই মুহূর্তে এই বাঘকে দেখার জন্য উৎসুক মানুষের ভিড় চোখে পড়ার মতন। তারা এক ঝলক এই বাঘটিকে দেখার জন্য রয়েছে এই কুলতলির দূর পাড়ে। 500 মিটার বনটাকে ছোট্ট করে এনে এখন প্রায় 200-250 মিটারের মতো জায়গায় ঘিরিয়ে বাঘটাকে সংরক্ষণ করার চেষ্টা করছি। মানুষজনদেরকে খুব বোঝাচ্ছি, কিন্তু মানুষ তো একটা কৌতূহল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সচক্ষে দেখার জন্য। এই কুলতলির আইসি এবং পুলিশ প্রশাসন চেষ্টা করছে মানুষজনকে কন্ট্রোল করার। রয়্যাল বেঙ্গল টাইগার এরকম আছে যে 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে। ইভেন আমাদের সাথে এনটিসি এর উনি আছেন, WPSI থেকে আছেন, টাইগারের উপরে প্রচুর কাজ করেছেন, উনি এসছেন, ওনারও এটাই অভিমত যে 7 দিন 8 দিন ওরা না খেয়েও থাকতে পারে, কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না সেক্ষেত্রে। আমাদের বন দপ্তরের আধিকারিকরা জাল দিয়ে ঘিরছে, কিন্তু বাঘটা অত্যন্ত চালাক, ক্ষিপ্রতার সঙ্গে সেই জাল কেটে বেরিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের নতুন করে আবার সব রকম ঢেলে সাজানো হয়েছে এবং আশা করছি যেভাবে ছোট জায়গার মধ্যে তাকে ঘিরে ফেলেছে, আশা করছি 1-2 ঘন্টার মধ্যে আমরা এই আতঙ্কের অবসান ঘটে যাবে। দীর্ঘ 5 দিনের যে মানুষ আতঙ্কিত ছিল, সেই আতঙ্কের অবসান ঘটতে চলেছে কুলতলিতে। তারা একদিকে খাঁচাও পেতেছে, অপরদিকে দুজন ট্রাঙ্কুলাইজ বিশেষজ্ঞকে নিয়ে এসে খাঁচাবন্দি করার চেষ্টা করছে। কুলতলি থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি। এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি আমরা একটু বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে। আপনাদের জানিয়ে রাখি, 5 দিন পার হয়ে গেলেও কিন্তু তটস্থ বাঘের ভয় এই মুহূর্তে তটস্থ কুলতলি। বন দফতর জানিয়ে দিয়েছে যে ডোংরাজুড়ির শেখপাড়াতেই বাঘটি রয়েছে। সোমবার সকালেও তার গর্জন শোনা গিয়েছে। বন দফতরের জাল কাটারও চেষ্টা করেছে বাঘটিকে ধরে আনতে 2জন বিশেষজ্ঞকে কাজে লাগানো হয়েছে। 4টি ভাগে ভাগ করা হয়েছে গোটা জঙ্গলকে এবং ঘুমপাড়ানি গুলি দিয়ে যাতে ওই রয়্যাল বেঙ্গলকে বাগে আনা যায়, জাল পেতে যাতে তাকে ধরা যায়, তাই জন্য মরিয়া এই মুহূর্তে বনকর্মীরা। পার হয়ে গিয়েছে 5 দিন, কুলতলিতে বাঘে মানুষের লুকোচুরি এখনো অব্যাহত। মাচা বেঁধে খাঁচা পেতে বাগে আনার চেষ্টা করা হচ্ছে বাঘটিকে, কিন্তু এখনো পর্যন্ত 5 দিন পেরিয়ে গেলেও বাঘে মানুষের লুকোচুরি অব্যাহত। বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, শুনতে পাওয়া যাচ্ছে? রাজু, শোনা যাচ্ছে? আমাদের সাথে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জানিয়ে রাখি আপনাদের, 5 দিন পার হয়ে গিয়েছে, কুলতলিতে বাঘে মানুষের লুকোচুরি এখনো চলছে। বন দফতর জানিয়েছে ডোংরাজুড়ির শেখপাড়াতে বাঘটি রয়েছে। সোমবার সকালেও তার গর্জন শোনা যায়। এমনকি বন দফতরের জাল কাটারও চেষ্টা করে বাঘ। 4টি ভাগে জঙ্গলকে ভাগ করা হচ্ছে ঘুমপাড়ানি গুলি দিয়ে রয়্যাল বেঙ্গলকে যাতে বাগে আনা যায়, সেই কারণে এই মুহূর্তে মরিয়া বনকর্মীরা। ভয়ে সিটিয়ে রয়েছে গোটা কুলতলি। জাল পেতে বাঘটিকে ধরতে মরিয়া বনকর্মীরা। 4টি ভাগে ভাগ করা হয়েছে গোটা জঙ্গলকে। জেলা সারাদিনে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি। আপনাদের জানিয়ে রাখি, পুর নির্বাচনের দিন ঘোষণার পরেই কিন্তু প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য তিনি এক হাত নিলেন কমিশনকে। তিনি কমিশনের ভূমিকার সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে সারা বছর না পড়লে সময় কম বলে মনে হয়। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আজকে নির্বাচন কমিশনের তরফে নির্বাচনের নিষেধ এবং নির্ঘণ্টটা জারি হয়ে গেল, কি মনে হচ্ছে? যে আমি এটা দেখে আমার যেটা মনে হলো, আমি তো 20 বছর মন্ত্রী ছিলাম এই দপ্তরেরই। নির্বাচনের দিন ঘোষণা করে রাজ্য সরকার এবং নিয়মটা হচ্ছে 5 বছর মেয়াদ শেষের আগেই নির্বাচনের দিন ঘোষণা করতে হয় এবং নির্বাচন অনুষ্ঠিত করতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গে একটা রীতি হয়ে গেছে 2 বছর 3 বছর পরে নির্বাচন করা। প্রথমত এটা হচ্ছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে ব্যর্থ।
করে নাই, তাদের সেই রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে, এটা তো আমরা বুঝতেই পারছি। দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমরা যেটা করতাম, যেদিন আগামীকাল থেকে নমিনেশন পেপার সাবমিশনটা শুরু হবে আর আজকে নির্বাচন ঘোষণা করছে, সবসময় আমরা প্রায় 39 দিন আগে, নির্বাচনের দিন থেকে প্রায় 39-40 দিন আগে নির্বাচন ঘোষণা করতাম, তারপরে হচ্ছে নমিনেশন পেপার সাবমিশন শুরু হতো। এটা হলো না। তৃতীয়ত হচ্ছে, নির্বাচনের নিয়মটা হচ্ছে যে 5 তারিখে হচ্ছে লাস্ট ডেট অফ 5 তারিখ হচ্ছে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে। তো ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত না হয়ে নির্বাচন দিন যে ঘোষণা করা, এটা তো যে কোনো লোক যদি মামলা করে তখন কি হবে তাহলে। চতুর্থত যেটা হচ্ছে যে শিলিগুড়ি এটা একটা মামলা হয়েছিল বোধহয় 1999 সালে, গৌতম দেব ভার্সাস স্টেট। এই মামলাটা হয়েছিল পৌরসভা নির্বাচনেও যে কোনো মানুষের ভোটের অধিকার প্রয়োগ করার জন্যে তাকে স্পেশাল সুযোগ দিতে হবে এবং তাকে একটা নোটিফিকেশন করতে হবে। এই নোটিফিকেশনটাও রাজ্য নির্বাচন কমিশন কিন্তু করেনি। আমি টেলিফোনে নির্বাচন কমিশনার সৌরভ দাসকে টেলিফোন করে এই কথাটা বলেছিলাম। উনি বললেন হ্যাঁ আমি এটা দেখছি, কিন্তু আমার তো যতদূর জানা এটাও তো দেয়নি। তারপরে সাধারণভাবে আমাদের সময় যেটা হতো 7 দিন নির্বাচনে, মানে নমিনেশন পেপার সাবমিশনের ডেট থাকে 7 দিন, এটা বোধহয় 5 দিন, বোধহয় 2 দিন কমিয়ে দিয়েছে। পুরো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই আপনারা দেখলেন কিভাবে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য তিনি এক হাত নিলেন কমিশনকে। আমরা চোখ রাখবো পরের খবরে। করোনা বিধি মেনে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হবে বাবুঘাটে। RT-PCR টেস্টের ব্যবস্থা থাকবে। সাগরে 5টি সেফ হোমের পাশাপাশি সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। সোমবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সামলানোর জন্য এবার 51 কিলোমিটার ব্যারিকেড, 1050টা সিসিটিভি ক্যামেরা, 20টা ড্রোন, GPS গাইডেড ইন্টেলিজেন্ট কাউন্ট মনিটরিং, ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম এবং সাইনেজ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও এই পুজো অনলাইন অর্ডার করলে ভারতের যে কোনো প্রান্তে গঙ্গাসাগরের পবিত্র জল ও প্রসাদ পৌঁছে দেওয়া হবে। এটা খুব ভালো সিস্টেম। পিলগ্রিমেজ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভিড় সামলাতে কাজে লাগবে। ডিজিটাল স্ট্রাইক ফর মিসিং পার্সোনাল, কেউ হারিয়ে গেলে খুঁজে পেতে সুবিধা হবে। মোবাইল অ্যাপে টোটাল মেলা সম্বন্ধে সিদ্ধান্ত দেওয়া থাকবে। কোভিড ওয়াচ সফটওয়্যার, কোভিডের সম্বন্ধে তথ্য থাকবে, কোথায় কোথায় বেড খালি সেটাও বলা থাকবে। কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য প্রায় 2100 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। এখানে আমার মনে হয় SDRF, NDRF ওদেরও রেখে দিলে ভালো হয়। 10টি টেম্পোরারি ফায়ার স্টেশন হচ্ছে, 25টি দমকলের ব্যবস্থা থাকবে। জলের ব্যবস্থা করা হচ্ছে আলাদা করে। তীর্থযাত্রীদের জন্য 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স, যেটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ হচ্ছে, এটা 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত। যে কোনো কারোর জন্য এটা প্রযোজ্য। সাংবাদিক থেকে শুরু করে, তীর্থযাত্রী থেকে শুরু করে, অফিসার থেকে শুরু করে প্রত্যেকের জন্য, পুলিশ থেকে শুরু করে সবার জন্য। ভারত সেবাশ্রম সংঘ সহ 140টি NGOর তরফে 6500 ভলেন্টিয়ার থাকবে। তারা প্রচন্ড কাজ করেন। আমি দিলীপ মহারাজকে দেখতে পাচ্ছি, সম্ভবত মহারাজ এসছেন। ভারত সেবাশ্রম সত্যি খুব ভালো কাজ করে এবং আমিও যখন যাব একবার নিশ্চয়ই দেখা হবে। মেলা পরিষ্কার রাখার জন্য 10,000-এর বেশি টয়লেট, 7টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, গার্বেজ কালেকশনের জন্য 30টি ই-কার্টসের ব্যবস্থা থাকছে। বিচ পরিষ্কার রাখার জন্য 2500 ভলেন্টিয়ার থাকছে। মানুষকে সচেতন করতে এবং হেল্প করতে সেলফ হেল্প গ্রুপকেও কাজে লাগানো হচ্ছে। আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি গঙ্গাসাগর মেলা এবং প্লাস্টিক ফ্রি করা হবে। বায়োমেডিকেল ওয়েস্ট ডিসপোজাল সেক্টরও থাকছে। মেলার সমস্ত মেজর এন্ট্রি পয়েন্টে 13টি মেডিকেল স্ক্রিনিং ক্যাম্প হচ্ছে। 13টি RT-PCR টেস্টিং ফেসিলিটি চালু করা হচ্ছে। কিন্তু এইটুকুতে হবে না, তার কারণ হচ্ছে ধরো এত লক্ষ লক্ষ লোক 13টা RT-PCR সেন্টারে কি আর হবে। আমার মনে হয় ময়দানে যেখান থেকে ছাড়বে সেখান থেকেও চেষ্টা করে নেওয়া ভালো। গঙ্গাসাগর মেলা কমিটিরা আছে এখানে, হ্যাঁ দাঁড়াও একটু পরে বলছি, দিদিরা আছে, ওদের সাথে কথা বলে নাও। ওরা বলছে
600 বেডের একটা কোভিড হসপিটাল ও 6টি ওয়েলনেস সেন্টার হচ্ছে, 8টি সেফ হোম, 11টা কোয়ারেন্টাইন সেন্টার, 5টা আইসোলেশন সেন্টার হচ্ছে। রোগী সহ গাড়ি তলিয়ে গেল গঙ্গায়। পরিজনেরা কোনো মতে বেরিয়ে আসতে পারলেও গাড়িতে আটকে থেকে মৃত্যু হলো রোগীর। সোমবার এই দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর ঘাটে। স্থানীয় সূত্রে খবর, সোমবার বছর 60-এর অসুস্থ মহিলা সারথী মণ্ডলকে বহরমপুর থেকে চিকিৎসা করিয়ে গাড়িতে শক্তিপুরে যাওয়ার জন্য রেজিনগর গঙ্গার ঘাটে যান তার পরিজনরা। যাত্রী সহ গাড়িটি নৌকায় পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নৌকায় গাড়ি তোলার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গঙ্গায় পড়ে যায়। হাবুডুবু খাওয়া যাত্রীরা জল থেকে কোনো মতে নিজেদের উদ্ধার করতে পারলেও গাড়িতেই আটকে পড়েন সারথী মণ্ডল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শক্তিপুর ও রেজিনগর থানার পুলিশ সহ প্রশাসনের কর্তারা। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরকেও। দীর্ঘক্ষণের চেষ্টায় জল থেকে গাড়িটি তোলা হলেও বাঁচানো যায়নি সারথী মণ্ডলকে। দুর্ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আস্তে আস্তে নৌকা থেকে গাড়ি পড়ে যাই, জলে ডুবে যাইছে মা। কটার সময় শুনেছেন? কটার সময় শুনেছেন? তুমি শুনেছো 12টার সময়, ও 12টার সময় শুনেছে। আর ওটা ওই ঘটনাটা হয়েছে কতজন ছিল দাও? গাড়ির মধ্যে 3 জন ছিল, 2 জন নেমেছে। আচ্ছা, উনি ছিলেন, আমার মাই ছিল গাড়ির ভেতরে, সব বেরিয়ে গেছে আর সবাই বেরিয়েছে। হাওড়া মর্গে থাকা কম বেশি 200টি বেওয়ারিশ দেহ দাহ হলো শিবপুর শ্মশান ঘাটে। রবিবার সারা রাত ধরে চলে দেহ সৎকারের কাজ। এভাবে সৎকারের বিরুদ্ধে সরব হয়েছেন পরিবেশ প্রেমীরা। শহর জুড়ে দূষণ ছড়িয়েছে বলে অভিযোগ করছেন তারা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। রাতের অন্ধকারে শিবপুর শ্মশান ঘাটে প্রায় 200টির মতন বেওয়ারিশ লাশ পোড়ানো হলো। দূষণ ছড়ালো হাওড়ায় সমস্ত এলাকায়। পরিবেশবিদরা এই নিয়ে সরব হয়েছে। শিবপুর শ্মশান ঘাটে পরিবেশবিদ সুভাষ দত্ত এসে বেশ কিছু ছবি তুললেন এবং পরিস্থিতি খতিয়ে দেখলেন। হাইকোর্টে যাবারও তিনি বলে গেলেন, সব দেহ থাকবে না, তাহলে একসাথে প্রায় 200 বলছে বা 200 প্লাস, আমরা জানি না, জিজ্ঞেস করেছেন এরা বলছে 100 প্লাস। তো 100 আর 200-র মধ্যে যদি আমরা একটা অ্যাভারেজ করি তাহলে অন্তত 150 তো হবেই। এই বডি কোথায় ছিল, এইভাবে কেন ছিল, কিভাবে থাকতে পারে, কেন মানে মানে আনক্লেইম বডি এতদিন এইভাবে পৌঁছবে এবং মানুষের এই দূষণ হবে এবং মানুষের অসুবিধা হবে। প্রশাসনিক গাফিলতি তো অবশ্যই, এটা পুরোটাই প্রশাসনিক গাফিলতি, শুধু গাফিলতি বলবো না, এটা একটা বেআইনি অনৈতিক কাজ। যেগুলো আনক্লেম বডি যেগুলো থাকে, আনক্লেম বডির ক্ষেত্রে আমরা পুরসভার এন্ড থেকে একটা পয়সা দেয়া হয় যারা দাহ করছে তাদের জন্য। এবার যারা দাহ করছেন তারা যদি আমাদের এন্ডে যদি তাদের কোনো অসুবিধা থাকে তারা নিশ্চয়ই আমাদের এসে জানাবেন যে তাদের কোথায় সমস্যা হচ্ছে। কিন্তু তারা যদি সেটা ফেলে রাখেন তাহলে সেটা আমাদের দেখতে হবে কেন তারা এতদিন ফেলে রেখেছে। তো ন্যাচারালি এটা আমাদের একটা ডেফিনেটলি আমাদের বড় হেডেক হাওড়া শহরে দূষণ কন্ট্রোল করা। তো এর সঙ্গে যদি এটা একসঙ্গে করে থাকে তাহলে আমাদের দেখতে হবে কি মানে তারা কেন করেছে বা হঠাৎ কেন করলো, সেটা দেখে আমরা সেই অনুযায়ী তাদের যা স্টেপ নেবার বা তাদের সঙ্গে যেভাবে বসে কথা বলার কথা বলব। তবে এই নিয়ে আর কতটা পরিবেশের ক্ষতি হয় সেটাই দেখার। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বৈদ্যবাটি তেঁতুলতলার স্থানীয় বাসিন্দারা। সোমবার জিটি রোডে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বেহাল দশায় পড়ে রয়েছে শেওড়াফুলির তেঁতুলতলার 4 নম্বর ওয়ার্ডের রাস্তা। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান বৈদ্যবাটি পুরসভার প্রশাসক তথা চাপদানি তৃণমূল বিধায়ক অরবিন্দ গুঁই। পুর প্রশাসকের কাছ থেকে খুব তাড়াতাড়ি রাস্তা মেরামতের আশ্বাস পাওয়ার পরেই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। জেলার সারাদিন এখন সময় একটা ছোট্ট বিরতির। বর্ষা জবে থেকে পড়েছে তবে থেকে জল জমে, এই 1 সপ্তাহ হয়েছে সবে মানে জল শুকিয়েছে।
বিন্নাগুড়ি এবং বানারহাটের মাঝে এয়ারফিল্ড এলাকায় 14টি হাতির একটি দল ঢুকে পড়েছে। সোমবার সকালে হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি অতি উৎসাহীরা হাতিদের দেখতে ভিড় জমান। অনেকে আবার হাতি দেখার জন্য উঠে পড়েন গাছের মগডালেও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা এবং পানারহাট থানার পুলিশও ঘটনাস্থলে যায়। পথ চলতিদের সরিয়ে দিয়ে হাতির দলটিকে জঙ্গলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু শত চেষ্টাতেও হাতিগুলিকে জঙ্গলে পাঠাতে সক্ষম হননি তারা। বন দফতর সূত্রে খবর, সন্ধ্যার পর হাতির দলকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হবে। বনকর্মীরা জানিয়েছেন, নিজেদের করিডোর ধরে রেতির জঙ্গল থেকে মোড়াঘাটের জঙ্গলে যাওয়ার পথে ওই এলাকায় আটকে যায় হাতিগুলি। দলটির ওপরে নজর রাখছেন বনকর্মীরা। মুর্শিদাবাদ এবং বীরভূমের মধ্যে যোগাযোগকারী অন্যতম রাস্তা কান্দির সুন্দরবন আবাডাঙ্গা রাজ্য সড়ক, কিন্তু বেহাল দশায় পড়ে রয়েছে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে রাস্তার কঙ্কালসাৎ চেহারাটা বেরিয়ে পড়েছে। খারাপ রাস্তার কারণে একাধিক রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। অবিলম্বে রাস্তা মেরামতের দাবি তুলেছেন এলাকাবাসীরা। বীরভূম এবং মুর্শিদাবাদ দুই জেলার সংযোগকারী রাস্তা হিসেবে সুন্দরপুর থেকে আবাডাঙ্গার প্রায় 15 কিলোমিটার রাস্তার গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন থেকে এই রাস্তার বেহাল দশার কারণে চরম সমস্যায় রয়েছেন দুই জেলার মানুষজন। একসময় এই রাস্তার ওপর দিয়ে 12 জোড়া বাস চলাচল করলেও বর্তমানে বেহাল রাস্তার কারণে বেশিরভাগ বাস রয়েছে বন্ধ, ফলে যাতায়াতের চরম সমস্যায় রয়েছেন এলাকার বাসিন্দারা। এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সহ মুমূর্ষু রোগীদের যাতায়াতের পথে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষজনকে। এলাকার বাসিন্দারা চাইছেন অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করে এই রাস্তা মেরামতের কাজ করুক। স্কুলের ছেলে মেয়েদের যাতায়াত করার একটা প্রথম হতো আমাদের খুবই অসুবিধা। তো কোনো রুগী বাচ্চা হওয়ার বা এমনি কোনো গ্রামের সাধারণ যে কোনো অসুখ পড়লে পাতে কোনো বাইরে কোনো গাড়ি আমাদের এখানে আসতে চাইছে না, এই রাস্তার জন্য আসতে চাইছে না, বেহাল রাস্তার জন্য। বলছি ও রাস্তায় গিয়ে আমরা পেশেন্ট আনতে পারবো না, এবং বিশেষ করে গর্ভবতীদের খুবই অসুবিধা। সামনে যেমন সুন্দরপুর আমাদের এখান থেকে 3 কিলোমিটার গিয়ে ওখানে বলছি ওখানে গাড়ি দাঁড়াচ্ছি, আপনারা ওখান থেকে পেশেন্ট নিয়ে আসেন, কিন্তু ওই পেশেন্টকে এখান থেকে নিয়ে যাওয়া আমাদের বড়ই সমস্যা হয়। বেহাল রাস্তার কারণে এলাকার মানুষ কতটা সমস্যায় রয়েছেন আমরা জানলাম তাদের কাছ থেকে। আমরা জানার চেষ্টা করব কি কারণে এই রুটে থেকে এতগুলো বাস চলাচল বন্ধ হয়ে গেল। আমরা এই রুটে যে সমস্ত বাস চালক রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কতটা সমস্যায় রয়েছেন তারা। এই রাস্তাতে গাড়ি চালানো তো সব গাড়ি পৌঁছায় না, কেউ মা রাস্তায় ভেঙে যাচ্ছে, কোনো প্যাসেঞ্জার ভরসা করে না। মানে জনসাধারণের প্রচণ্ড কষ্ট এই রাস্তায়, কোনো প্যাসেঞ্জার আসতে চায় না। যে গাড়িটা কোথাও পাল্টে হবে না, কোথাও কি ভাঙবে কোনো বলা মুশকিল, কোথাও সমান আছে না পিচ আছে, পুরাটাও একবারে সে গর্ত মানে আপা গাড়ির মতো হয়ে গেছে। বিগত দিনের সমস্যা, যাত্রী নিয়ে প্যাসেঞ্জার নিয়ে যান ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। হ্যাঁ, রাস্তা প্রচণ্ড খারাপ, রাস্তায় ঠিক করার কোনো নামই নেই। প্যাকেট প্যাসেঞ্জার নিয়ে আমরা যাওয়া আসা করছি দীর্ঘদিন, রাস্তার কোনো উন্নয়ন নেই। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই রুটের একাধিক বাস বন্ধ রয়েছে বলে জানাচ্ছেন বাসের চালকরা। বাসের চালক থেকে সাধারণ মানুষ সকলেই চাইছেন বীরভূম এবং মুর্শিদাবাদ দুই জেলার এই সংযোগকারী রাস্তা অবিলম্বে মেরামতের ব্যবস্থা করুক প্রশাসন। কান্দি থেকে অভিজিৎ ঘোষ, কলকাতা টিভি। সাংবাদিক বৈঠকে সিপিআইএম নেতা রবীন দেব, সরাসরি নজর রাখবো। ঘোষণা করেছিলেন আদালতে, তার সাথে সম্মতিপূর্ণ নয়। আর আমরা এটা আরো বেশি করে জোরের সঙ্গে বলেছি, হাওড়া কর্পোরেশনের নির্বাচন হচ্ছে কর্পোরেশনগুলি যে নির্বাচনের সময় যে উত্তীর্ণ হয়েছে সবচেয়ে বেশি সময়। কারণ 2013-তে নির্বাচন হয়েছিল, 2018-তে মেয়াদ অতিক্রম করেছে, আজকে 2021 তার বছর শেষ হতে যাচ্ছে। এখন পর্যন্ত হাওড়া কর্পোরেশনের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন এবং তৃণমূলের দলের কোনো মাথা ব্যথা নেই। এই যা আমাদের এই গত কয়েক 30 বছর 35 বছর ধরে যেমন এই নতুন আইনের নির্বাচন হচ্ছে, এই হচ্ছে প্রথম ঘটনা যেখানে হাওড়া কর্পোরেশনের নির্বাচন তার মেয়াদ অতিক্রম করার পরেও 3 বছরের মধ্যে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন তারা এই নির্বাচন করার মতো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এটা হচ্ছে হাওড়ার সমস্ত নির্বাচন মণ্ডলী, হাওড়ার বাসী, হাওড়ার নাগরিকদের প্রতি একটা সরকারের বিশ্বাসঘাতকতা।
জানায়নি, চারটে জানিয়েছে, সেটা নিয়ে জানায়নি বলেই তারা এ করতে পারছে না। এখন কমিশন সত্যি কথা বলছে না চিঠি সত্যি কথা বলছে? আমি চিঠিটা পড়ে শোনাচ্ছি আপনাদের। I am directed to refer to your letter dated 15/12/21 on the subject cited above, and state government has decided to convey you that municipal general election to urban local bodies may be held in the following manner. In the first phase, proposed date of poll is 21st January 2020 to conduct municipal general election to Howrah Municipal Corporation, 1 number, 2 Chandanagar Municipal Corporation, 3 Bidhannagar Municipal Corporation, 4 Asansol Municipal Corporation, and 5 Siliguri Municipal Corporation. In the second phase, proposed date of poll is 27 February 2022 to conduct municipal general election to remaining 109 municipalities. তাহলে নির্বাচন কমিশনের কথা ঠিক। এই চিঠি হচ্ছে আদালতে 23শে জানুয়ারি পেশ করেছে। এডিশনাল সেক্রেটারি আমি আগেই বলেছি এই পুর এবং নগর উন্নয়ন দপ্তরের সচিবের কাছ থেকে এসছে। তাহলে এটা আমরা প্রেস করার পরেও কমিশনার স্বীকার করলেন যে এর চেঞ্জ করার কোনো চিঠি নেই। তখনই আমরা বললাম এটা ডেলিভারিলি করা হচ্ছে। 22শে নভেম্বরও আপনি কলকাতা কর্পোরেশনের সাথে হাওড়া কর্পোরেশনের নির্বাচন করার জন্য মিটিং ডেকেছিলেন, কিন্তু আপনি শুধু কলকাতা কর্পোরেশন করলেন। আবার আজকেও তাই হচ্ছে। এটা কি পদ্ধতিতে হচ্ছে? এটা তো সংবিধান যে জেলার সারাদিনে এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। রোগীদের পুষ্টিকর খাবারের যোগান দিতে স্বাস্থ্যকেন্দ্রের অব্যবহৃত জমিতে সবজি চাষ করা হচ্ছে, আর সেই সবজি রান্না করে দেওয়া হচ্ছে রোগীদের। মুরারই 2 নম্বর ব্লকের বিডিও মোহাম্মদ নাজির হোসেনের উদ্যোগে বীরভূমের পাইকর স্বাস্থ্যকেন্দ্রে পড়ে থাকা জমিতে হচ্ছে বাগান। সেখানে রয়েছে 10 রকমের সবজি, 17 ধরনের ফলের গাছ সহ 7 প্রকার ওষুধি গাছ। বাগানের সবজি রান্না করে দিচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। হাসপাতালে চিকিৎসারত রোগীদের অপুষ্টি দূরীকরণে পুষ্টি বাগান গড়ে তোলা হয়েছে বীরভূমের মুরারই 2 নম্বর ব্লকের পাইকর গ্রামীণ হাসপাতাল চত্বরে। আর এই বাগানে ফলানো হচ্ছে সবজি থেকে ফল। পাইকর হসপিটাল খুব গুরুত্বপূর্ণ এরিয়ার মানুষের চিকিৎসার কাজে লাগে। সাধারণ গরিব মানুষ যারা এখানকার উপর চিকিৎসাধীন, তাদের এইখানকার যে সমস্ত ফল উৎপাদিত হবে, যে সমস্ত সবজি উৎপাদিত হবে, সঙ্গে মাছেরও এখানে উৎপাদনের চেষ্টা চলছে, সেটা সরাসরি ধরুন রুগীর পাতে গেলে উপকার হবে বলে আমরা মনে করছি। দ্বিতীয়ত, এখানে যে সমস্ত চাষ হচ্ছে সবটাই হার্বাল চাষ, আর যেটা পুরোপুরিভাবে পেশেন্টদের কথা মাথায় রেখে, রোগীদের কথা মাথায় রেখে পুরোটাই অর্গানিকভাবে আমরা করার চেষ্টা করছি। গাছ আমাদের লাগানো হয়েছে, ফলের গাছ লাগানো আছে 17 রকম, মেডিসিনাল প্লান্ট লাগানো আছে 3 রকম, আর সবজি লাগানো আছে 10 রকম। মোটামুটি 5 বিঘা অ্যাপ্রক্সিমেটলি এরিয়া জুড়ে আমরা করেছি জিনিসটা। যে খালগুলো আমরা কেটেছি, ছোট ছোট খাল, সেখানে সাবমার্সিবল বসানো হয়েছে, সেখানে আমরা মাছ কিছু ছেড়েছি, সেটাও আমরা ভবিষ্যতে তুলে দেব। এখানটায় নিউট্রিশনাল গার্ডেন, পুষ্টি উদ্যান, এটা আজকে শুভ উদ্বোধন হলো। ফলের গাছ আছে, আমাদের ভেজিটেবলস এখানে করা হয়েছে, মাছ আছে এবং ভেষজেরও কয়েকটা আমরা দেখলাম। সেখানটায় স্বাভাবিকভাবেই একটা ইন্টিগ্রেটেড ফার্মিং আমরা বলতেই পারি, এবং ট্রেঞ্চ কেটে সেখানে মাছেরও ব্যবস্থা হয়েছে। সরকারি যে স্বাস্থ্য পরিষেবা আছে, সেই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ডায়েট যেগুলি পেশেন্টদের ক্ষেত্রে, সেই ডায়েটগুলি বিনামূল্যে দেওয়া হয়। তো এখানে যে ফসল যে ফলানো হচ্ছে, সেই ফসলগুলি অর্থাৎ আমাদের সবজি, মাছ বা ফল মূল আরও অন্যান্য যে সমস্ত আছে, সেগুলি আমাদের পেশেন্টের কাছেই যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, এলাকায় পতিত জমি থাকলেই সেই জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলতে হবে চাষাবাদ। সেই ঘোষণাকে সামনে রেখেই বীরভূমের পাইকর হাসপাতাল চত্বরের যে পতিত জমি, সেখানে গড়ে তোলা হলো এই পুষ্টি বাগান। এই পুষ্টি বাগানে ফলা হচ্ছে জৈব সার দিয়ে তৈরি বিভিন্ন সবজি এবং ফল। এই ফল এবং সবজি
হাসপাতালে চিকিৎসারত রোগীদের বিতরণ করা হবে। বীরভূমের পাইকর থেকে অঞ্জন দে, কলকাতা টিভি। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।